সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। গত দুদিন ধরে যে বিষয়টি খুব চর্চা হচ্ছিল, এনডিএ জোটের মূল গেম চেঞ্জার যারা রয়েছেন অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, একই সাথে অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুকে নিয়ে জোট গঠনের গড়াপেটার ক্ষেত্রে এই দুই নেতার আসলে দারুণ ভূমিকা রয়েছে, যার কারণে এই দুই নেতাকে নিয়ে নানা ধরনের আলোচনা গত দুদিন ধরেই হচ্ছে। কারণ রাজনীতির মাঠে তাদেরকে এক ধরনের পোল্টিবাজ হিসেবেই ধরে নেওয়া হয়। তাই শঙ্কা ছিল যে তারা আসলে এনডিএ জোটে শেষ পর্যন্ত থাকবে নাকি কংগ্রেসের সাথে যোগ দিয়ে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসবে। অবশেষে বুধবার এ নিয়ে বৈঠক করেছে এনডিএ জোট এবং এনডিএ জোট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা আসলে এনডিএ জোটের সাথেই থাকছে। এমনকি এনডিএ জোট এই দুই নেতার কাছ থেকে লিখিত সমর্থন নিয়েছে, অর্থাৎ আর মৌখিক কোনো কথায় এনডিএ জোট বিশ্বাস পাচ্ছিল না। তার কারণ তারা জানতে পেরেছিল যে কংগ্রেসের পক্ষ থেকে এই দুই নেতার সাথে যোগাযোগ করা হচ্ছে, অর্থাৎ ক্ষমতা গঠনের পরেও যদি তারা আসলে তাদের কাছ থেকে সরে যায় বা সমর্থন সরিয়ে নেয় তাহলে তো বিপদে পড়বে বিজেপি। এই কারণে এবার আর তারা মৌখিক কোনো কথায় আশ্বস্ত হতে পারেনি, সরাসরি এই দুই নেতার কাছ থেকে লিখিতভাবে সমর্থন নিয়ে তারপর সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিজেপি। এরই মধ্যে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছে বলেছেন তার দল আসলে ভারতের সরকার গঠনের জন্য প্রস্তুত এবং শনিবারই তারা শপথ নিতে চান। রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং বলেছেন আগামী কয়েকদিন তিনি সরকারের দায়িত্ব পালন করে যেতে পারবেন। এর আগে বুধবার যে বৈঠকটি হয়েছে প্রধানমন্ত্রী বাসভবনে এনডিএ জোটের নেতাদের সাথে, সেখানে কিন্তু নীতিশ কুমারও পরিষ্কার বলে দিয়েছেন যে তারা দ্রুত সরকার গঠন করতে চান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে সরকার গঠন করতে সময় গাফিলতি করে বা সময় নষ্ট করে কোনো লাভ নেই, যত দ্রুত সম্ভব এই বিষয়ে আসলে পদক্ষেপ নিতে হবে এবং প্রধানমন্ত্রীও তাকে আশ্বস্ত করেছেন। আর এর আগে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি আসলে জোটের সাথেই আছেন এবং বিজেপির সাথে আসলে সরকার গঠনে তিনি ভূমিকা রাখবেন। তাই এই ঘোষণার মধ্য দিয়ে আসলে কিন্তু যে জল্পনাটা বা যে শঙ্কাটা তৈরি হয়েছিল আসলে জোটের গঠনের নিয়ে বা আসলে তারা শেষ পর্যন্ত থাকবে কি না এই দলে, কারণ নীতিশ কুমার যখন বিমানে ওঠেন দিল্লির উদ্দেশ্যে তারপর থেকে কিন্তু এই জল্পনাটা আরও বেশি বেড়ে যায়। কারণ তিনি কার সাথে বৈঠক করবেন, কংগ্রেস নেতারা তো বলেইছিলেন যে তারা তাদের সাথে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন এবং তাদের মধ্যে হয়তো বা অন্য কোনো চুক্তি বা অন্য কোনো আলোচনা থাকতে পারে, যেটি আসলে ইন্ডিয়া জোট যেটি কংগ্রেসের সেই জোটের নেতাদের সাথে আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের মধ্য দিয়ে আসলে বৈঠকের পরে তারা আনুষ্ঠানিক ফলটি বা আনুষ্ঠানিক সিদ্ধান্তটি জানাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই এনডিএ জোট সেটি পরিষ্কার করে দিয়েছে যে আর কোনো কথা বলে বা আর কোনো আলোচনা করে খুব একটা লাভ হবে না, কারণ তারা তাদের লিখিত সমর্থন নিয়ে নিয়েছেন এবং সরকার গঠনের জন্য প্রস্তুত রয়েছেন। তবে সরকার গঠন করলেও বিজেপিকে আসলে স্বস্তির সাথে তার রাষ্ট্র পরিচালনা করতে পারবে, যেহেতু তার একক সংখ্যাগরিষ্ঠতা নেই। নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদের ঘাঁটিগুলোয় প্রতিশ্রুতির নানা ফুলঝুরি ছড়িয়েছিলেন নরেন্দ্র মোদী, যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতের কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার, অযোধ্যায় গড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ এবং বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করা। একই সাথে বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্যে আন্তধর্মীয় বিয়ের উপরেও কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। এইসব বিষয় নির্বাচনী প্রচারণায় যেমন কাজ করেছে, একই সাথে কিন্তু ভারতের যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণায় সবসময় সরব ছিলেন এবং তিনি বারবারই বলেছেন যে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের সংবিধান ঝুঁকির মধ্যে পড়তে পারে। একই সাথে ভারত জড়ো আন্দোলন করেছিলেন রাহুল গান্ধী, সেখানে দারুণভাবে মানুষের সমর্থন পেয়েছেন। ভারতের কৃষক আন্দোলনের সময় তিনি কৃষকদের পাশে ছিলেন, তখন কৃষকদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু এই নির্বাচনে কংগ্রেস দারুণভাবে কামব্যাক করেছে। অর্থাৎ গত নির্বাচনে তারা 50টির কিছু আসন বেশি পেয়েছিল, এবার কিন্তু সেটি প্রায় 100-র কাছাকাছি অর্থাৎ 99টি আসন নিশ্চিত করতে পেরেছে। কংগ্রেসের এই ক্ষেত্রে একটি বড় অর্জন হবে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্টে অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনে আরেকটি দিক খেয়াল করে দেখুন, উত্তরপ্রদেশ যেটি বলা হয় যে সেটি জয় করলে আসলে দিল্লি জয় করা হবে, সেখানে কিন্তু এবার বিজেপি দারুণভাবে ধাক্কা খেয়েছে। আপনারা জানেন যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করছেন যোগী আদিত্যনাথ। তিনি একসময় আরএসএসের নেতা ছিলেন এবং গত 2 দফায় তিনি কিন্তু ব্যাপকভাবে সক্রিয় ছিলেন লোকসভা নির্বাচনে। এইবারে কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করা যায়নি, অর্থাৎ তার ভূমিকাটা কিছুটা দুর্বল ছিল। বলা হচ্ছিল যে বিজেপি জোটের যে সামগ্রিক অর্জন সেটি আসলে এককভাবে মোদির কাছে চলে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যোগী আদিত্যনাথের মানসিক দ্বন্দ্ব হয়তো চলছিল বলে শোনা যায়, এবং যার ফলশ্রুতিতে নির্বাচনে কিন্তু সেরকম ভূমিকা রাখেনি, এবং এর ফলে কিন্তু আসলে উত্তরপ্রদেশে বিজেপি খুব একটা ভালো করতে পারেনি। পশ্চিমবঙ্গেও একই অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি গতবার 18টি আসন পেয়েছিল, এবার তারা সেখানে 12টি আসন নিশ্চিত করতে পেরেছে, এবং এখানে মোদি যে স্ট্যান্ডটি নিয়েছিলেন আসলে সেটি কার্যকর হয়নি। এখন আসলে দেখার অপেক্ষা বিজেপি এই জোট সরকারের অধীনে কতটা স্বাচ্ছন্দ্যের সাথে তার সরকার পরিচালনা করতে পারে, যেহেতু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে শঙ্কা রয়েছে। যদি কখনো তাদের স্বার্থে আঘাত চলে আসে সেক্ষেত্রে হয়তো তারা দল ত্যাগও করতে পারে, তখন কিন্তু ঠিকই বিপাকে পড়ে যেতে পারে বিজেপি।